এসএসসি পরীক্ষা 2026 এর সামনে কিন্তু পরীক্ষা আসতে চলেছে। এই পরীক্ষায় জীববিজ্ঞানের সর্বোচ্চ মার্ক আমরা কিভাবে অর্জন করব, অর্থাৎ 75 এর মধ্যে মিনিমাম 70 প্লাস মার্ক কিভাবে অর্জন করব, আজকের এই ক্লাসে আমি সেটা তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে প্রত্যেকটা সাজেশন দিয়ে দিব। আমি যে প্রশ্নগুলো তোমাদের দিব সেই প্রশ্নগুলো যদি তুমি পড়ে নিতে পাও, তাহলে শুধুমাত্র যে তোমরা টেস্ট পরীক্ষায় কমন পাবা এমনটি নয়, তোমরা ফাইনাল পরীক্ষায় ওইখান থেকে শতভাগ কমন পাবা। অর্থাৎ এই টেস্ট পরীক্ষার যে সাজেশন দিই, তোমরা ইতিমধ্যেই জানো যে টেস্ট পরীক্ষায় যদি কোনো কারণে তুমি কোনো একটি সাবজেক্টে উত্তীর্ণ না হতে পারো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফাইনালে বসতে তো হবে না। এবং শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের এই কথাও জানিয়েছেন যে তোমাদের কোনো ধরনের মানবিক মার্ক দেওয়া হবে না। যদিও তোমরা পরীক্ষার জন্য একটু সময় পাচ্ছ, সেটা তোমাদের পরীক্ষাটা ফাইনাল পরীক্ষাটা এপ্রিলের শেষ দিকে হবে, অর্থাৎ এপ্রিল মাসে পরীক্ষাটি হচ্ছে। কিন্তু সমস্যা হলো যদি সামনের মাসে টেস্ট পরীক্ষায়, অর্থাৎ এই মাসে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই টেস্ট পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ না হতে পারো, তাহলে ফাইনাল তো অনেক দূরের কথা। তো চলো আজকে আমরা দেখি জীববিজ্ঞান আমরা কি কি পড়লে আমরা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবো। তো জীববিজ্ঞানে সর্বপ্রথম আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়া উচিত, কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা সর্বোচ্চ ভালো মার্ক করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের কথা যদি বলি, এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম জীবকোষ ও টিস্যু। তারপরে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় হলো জীবনী শক্তি, তারপর হলো তোমার একাদশ অধ্যায় হলো 11 অধ্যায় আছে হলো জীবের প্রজনন, 12 অধ্যায় আছে জীবের বংশগতি ও বিবর্ধন, আর 13 নম্বর অধ্যায় আছে জীবের পরিবেশ। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়ের যদি কথা বলি, সেক্ষেত্রে হবে জীবকোষ ও টিস্যু, 100% গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় নম্বর 4 জীবনী শক্তি, এই অধ্যায় থেকেও 100% প্রশ্ন আসবে। অধ্যায় 11 জীবের প্রজনন, তোমাদের জন্য এই অধ্যায়টাও খুবই পরিমাণ প্রয়োজন। অর্থাৎ কেউ যদি পাশ করতে চায়, তার জন্য এই 3 অধ্যায় দরকার নেই, 2টা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় যদি পড়ে, সে খুব অনায়াসে পাশ করতে পারবে প্রত্যেকটা টপিকে। আর যদি সে টোটাল 4টা অধ্যায় পড়ে নেয়, মানে এখানে 2, এখানে 4, এখানে 11 এবং এখানে 13, এই 3-4টা অধ্যায় যদি কেউ পড়ে নিতে পারে, সেক্ষেত্রে সে এখান থেকে প্লাস মার্কে অর্জন করতে পারবে, শুধুমাত্র পাস নয়। এখন কথা হলো এই অধ্যায়গুলো তো পড়বো, এই অধ্যায়ের কি পড়বো, কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন দিয়ে দিব, উত্তর দিয়ে দেবো। প্রথম হলো প্রথম অধ্যায়, যেটা আমি কিন্তু এখানে দাগ দিয়ে নিই, দেখো এখানে কিন্তু আমি দিইনি, বাট প্রথম অধ্যায় কিন্তু তোমাদের সিলেবাস আছে। সে অনুসারে প্রথম অধ্যায়ের নাম হলো জীবন পাঠ। জীবন পাঠ থেকে তুমি কি কি পড়বা? প্রথম পড়বা হিস্টোলজি কি, দ্বিপদ নামকরণ পদ্ধতি কি, তারপর হলো তোমার আর্কিগোনিয়াম কি, বিবর্তন বিদ্যা কাকে বলে, জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি, তারপর শ্রেণীবিন্যাস কাকে বলে, ভৌত জীববিজ্ঞান কি, ফলিত জীববিজ্ঞান কাকে বলে, অ্যান্ড্রোকাইনোলজি কাকে বলে, দ্বিপদ নাম কি, তারপর হলো জীবাশ্ম বিজ্ঞান কি। তার পরবর্তী খ নাম্বার ও সংক্ষিপ্ত প্রশ্ন। তো আরেকটা কথা হলো, এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবা, এটা আমি বলতেছি 1 মিনিট পরে। আমি আগে সংক্ষিপ্ত প্রশ্নটা বলে নিব, দেন আমি তোমাদের বলবো যে এই যে আমি প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবা, কিভাবে করতে পারো, সেই পিডিএফটা তুমি কেমনে অর্জন করতে পারো আমাদের থেকে। আচ্ছা, সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন হলো মানুষের প্রজাতি, তোমার কি প্রজাতি যেটা আছে সাপিন্স বলার কারণ ব্যাখ্যা করো। তারপর মানুষ প্রিটেমেট বর্গভুক্ত কেন ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন আসলে সেমি প্রশ্ন, একই প্রশ্ন দুইভাবে করা হয়। জীববিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন ব্যাখ্যা করো। জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক নামকরণ কি ব্যাখ্যা করো। প্রোটিস্টা রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওটা বলা হয় কেন ব্যাখ্যা করো। পেনিসিলিয়াম প্রকৃতি কোষী কেন। তারপর লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন। শৈবাল কিভাবে খাদ্য উৎপাদন করে। আচ্ছা, এটা হলো তোমার মেনলি হলো তোমার কি খ নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্ন। আর গ ঘ বা সৃজনশীল প্রশ্নের জন্য প্রথমত পড়তে হবে তোমাকে 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস, যেমন হলো তোমার ফানজাই, প্রথম আছে মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, তারপর অ্যানিমেলিয়া। এটা তোমাদের মেন বই যে 5টা টপিক আছে, সেই 5টা টপিক পড়তে হবে। আর দ্বিপদ নামকরণ, এখান থেকে এইটা হলো 100 আরো যদি কোনো পার্সেন্ট থাকে, এটা সর্বোচ্চ পার্সেন্টেজ, এটা আর বাইরে পড়তে হবে না। এখন প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো কোথায় পাবো, কিভাবে অ্যানালাইজ করবো। আমাদের কাছে তোমাদের প্রত্যেকটা টপিকের জন্য 2টা শিট থাকে। একটাকে বলি আমরা থিওরি শিট, যেটা আমাদের হাতের লেখা বা আমরা হাতে আকারে থিওরি আকারে এটাকে লিখেছি, ঠিক আছে। প্রত্যেকটা বই, প্রত্যেকটা পেজ তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টপিক কিন্তু এখানে লেখা আছে। আর একটা শিট হলো বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটি প্র্যাকটিস শিট তৈরি করা। এই শিটটাতে যদি দেখো, প্রত্যেকটা বোর্ডে উল্লেখ আছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে এবং এমসিকিউর নিচে উত্তরগুলো আছে। এই উত্তরগুলো কিভাবে হলো তার নিচে ব্যাখ্যা আছে। এক একটা অধ্যায়ে 32টা, এখানে দেখো টোটাল 32টা এমসিকিউ আছে। এই পর্যন্ত পড়লেই এনাফ, বাট তোমরা চাইলে নিচের গুলো পড়তে পারো প্র্যাকটিসের জন্য, বাট এই 32টা বলে তোমাদের জন্য এনাফ। এবার আমি একটু নিচে আসবো,
তারপর দেখবো হলো এমসিকিউ যে প্রশ্ন যে ব্যাখ্যাগুলো যে ওই উত্তরটাই কেন হইলো। দেখো এখানে কিন্তু প্রশ্নের ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে ওই যে এটা যে এ এক নম্বরে যে এ নাম্বার উত্তর কেন এ নাম্বার হইলো সেটার উত্তর, এটার যে বি নাম্বার ডি নাম্বার উত্তর কেন ডি নাম্বার হইলো তার ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। তারপর হলো জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক হিসাবে পড়তে হবে যেমন আমি তোমাকে যেগুলো বলছি তাকে আর্কিগোনিয়াম কি, ঠিক আছে, ভিন্নবিদ্যা কি, হিস্টোলজি কি, তারপর এন্ডোক্রাইনোলজি কি, শ্রেণীবিন্যাস কি এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে কতবার আসছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এখানে তুমি উত্তরগুলো পাবা। তারপর হলো অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ হলো খ নম্বর প্রশ্ন যেটা মানুষকে পেট্টি বর্গের বর্গভুক্ত বলা হয় কেন, মাশরুমকে মৃতজীবী বলা হয় কেন, মানুষকে হেটারোট্রাফিক বলা হয় কেন, বৈজ্ঞানিক নামকরণ কি। তো এখানে কিন্তু সেই রকম মোটামুটি 5টা করে প্রশ্ন আছে, অতিরিক্ত 2টা প্রশ্ন আছে। এরপর হলো তোমার প্রয়োগগত এই দেওয়া আছে, তো এখানে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোও দেওয়া আছে। তো এই যে শীটটা আছে এই 2টা শীট এখানে দেখো পরের প্রশ্নটা দেওয়া আছে আবার সেম ভাবে পরের প্রশ্নের উত্তরটাও দেওয়া আছে। তো এখানে এই তো জীববিজ্ঞানের জন্য আমাদের 2টা শীট লাগে। ফার্স্ট শীট হলো হ্যান্ড নোট, মানে যেটা আমাদের বই থেকে একটা তোমরা যখন প্রাইভেট পড়ো যে কোনো জায়গায় সেখানে যে হ্যান্ড নোটটা আমরা তৈরি করি সেই হ্যান্ড নোটটা, ঠিক আছে, এই হ্যান্ড নোটটা। তারপরে হলো এই পাশে তুমি দেখো যে এই হ্যান্ড নোটটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবকিছু হ্যান্ড নোট করা আছে, এই পাশে সেই আকারে পিডিএফটা দেওয়া আছে। তো এই জিনিসটা তোমরা চাইলে আমাদের থেকে নিতে পারো। আবার তুমি চাইলে যে এই যে প্রশ্নগুলো দিয়ে দিলাম এই প্রশ্নগুলো তুমি চাইলে তোমার যে কোনো একটা সাপ্লিমেন্ট গাইড অথবা বই থেকে পড়তে পারো। যদি পড়ো তাও কমন পাবার সমস্যা নেই। আর যদি মনে করো যে না আমরা এত খোঁজাখুঁজি করবো না বা আমাদের কাছে আপাতত সাপ্লিমেন্ট কিনে নেই আমরা, তো আমরা টেস্ট পেপার নিব, এটাকে আমরা বলি পিডিএফ ফাইল, অর্থাৎ হলো এই যে বুকের যে পিডিএফ গুলো সেগুলো নেব। সেক্ষেত্রে তুমি যদি শুধু জীববিজ্ঞান বা যে কোনো একটা সাবজেক্ট নাও সেক্ষেত্রে আমাদের পড়বে 100 টাকা। আর যদি তুমি 13টা সাবজেক্ট সবগুলো আমাদের থেকে নিতে চাও সেক্ষেত্রে তোমার পড়বে 500 টাকা। অর্থাৎ 500 টাকার বিনিময়ে তুমি আমাদের থেকে এই সবগুলো টোটাল 13টা সাবজেক্ট আছে, বাংলা 2টা, ইংরেজি 2টা। আর বাংলার ক্ষেত্রে একটু বিশেষ কথা আমাদের বলতে হবে যে বাংলার মেন প্রশ্ন কিন্তু বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেও আসবে না, কেননা বাংলার সব প্রশ্ন আসে হলো মেন বই থেকে। তো আমরা করছি যে বাংলার যে মেন বইগুলো আছে, বাংলার যে মেন বই আছে সেই মেন বইগুলোকে আমরা দাগিয়ে দিছি, সেই মন বইয়ের সেই লাইনগুলোকে। তারপরে কবিতার যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো আমরা তোমাদের দিয়ে দিছি, আর বিশেষ টপ এমসি গুলো রেডি করছি। তো বাংলার ক্ষেত্রে এটা, ইংরেজির জন্য সুপার টেকনিক রয়েছে, তোমরা আমাদের ইতিমধ্যে যারা ভিডিও দেখো তারা এটা জানো, সুপার টেকনিক তৈরি করেছে। আর সায়েন্সের সাবজেক্টে তো তুমি দেখতেই পারছো প্রত্যেকটা টপিকের উপরে 2টা করে শীট দেওয়া আছে। এই শীটগুলো যদি কভার করো শুধু যে তুমি টেস্ট পরীক্ষা কমন পাবা এটা নয়, একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত 100% কমন পাবে ইনশাআল্লাহ। এখন কথা হলো যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাচ্ছ বা এই সাবজেক্টের পিডিএফ গুলো ভাই আমরা নিতে চাচ্ছি বা আমরা কিনতে চাচ্ছি, আমরা কিভাবে কিনবো, সেক্ষেত্রে অবশ্যই দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো। যদি কথা বলে তোমার মনে হয় যে না আসলে এটা গ্রহণযোগ্য সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে সেই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। আর একটা বিষয় হলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের যে পেজটা আছে সেই পেজের আপনার প্রোফাইলে যান, অর্থাৎ পেজের প্রোফাইলে গেলে দেখবেন সেখানে বায়োতে আমাদের ই টেক্সট বুকের জন্য আমাদের ওয়েবসাইটের লিংক এবং আমাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যেহেতু আপাতত ওয়েবসাইটে কাজ চলছে হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন তাহলেই হবে। তো চলো আমরা এই সাজেশনটা কমপ্লিট করি। আমাদের প্রথম অধ্যায় হয়ে গেল, তারপর আমাদের দ্বিতীয় অধ্যায় যার নাম হলো জীবকোষ ও টিস্যু, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এখানে আমাদেরকে পড়তে হবে অ্যারেনকাইমা কাকে বলে, ভ্রূণবিদ্যা কাকে বলে, অক্সিজোম কাকে বলে, মাইক্রোবিউট কি, টিউবওয়েল কাকে বলে, লসিকা কাকে বলে, ক্লোরোস্টল কি, ক্লোরেনকাইমা কি, আদিকোষী কি অর্থাৎ বায়োইনফরমেটিক্স কি, তারপর হলো তোমার প্রোটোপ্লাজম কাকে বলে, মাইক্রোভিলাই কি, আর এখানে রক্ত কি। তারপরে খ নাম্বার ও সংক্ষিপ্ত প্রশ্ন, খ নাম্বার ও সংক্ষিপ্ত বলতে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝো, মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন, মানুষকে হেটারোট্রাফিক বলা হয় কেন, দেহকোষ ডিপ্লয়েড কেন, রক্তজবা ফুল গাছের পাতা সবুজ হলেও ফুল লাল হয় কেন, তারপর হলো লেন্টিকুলার প্রসেদন বলতে কি বোঝো বা ব্যাখ্যা করো, তারপর হলো ক্রোমাটিন জালিকাকে কখন, ঠিক আছে, ক্রোমোজোম হিসাবে দেখা যায়, অনৈচ্ছিক পেশিকে মৃত পেশি বলা হয় কেন, হৃদপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি ব্যাখ্যা করো। তারপরে কচুরিপানা পানিতে ভেসে থাকে কারণ কি ব্যাখ্যা করো, সঙ্গী কোষের নিউক্লিয়াস কার্যাবলী ব্যাখ্যা করো, নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রণ বলা হয় কেন ব্যাখ্যা করো, মানবদেহের জন্য আবরণী টিস্যু গুরুত্বপূর্ণ কেন, তারপর হলো কোন প্রাণীদের ত্বকের টিস্যুকে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন।
গঘ বা সিকিউর জন্য প্রথমে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, সরল টিস্যু এবং বিভিন্ন ধরনের টিস্যু। তো এই কয়টা টপিক পড়ে নিবা, এখান থেকে সিকিউ 100% গ্যারান্টি এখান থেকে কমন পাবা, ঠিক আছে। আর বাইরে তুমি চাইলে এখান থেকে মেন বইটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই, বাট বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে, যেগুলো এখানে আমরা যেগুলো দেখছি, যেখানে দেখো অ্যামিবা আছে, এটা হলো প্রথম অধ্যায় চ্যাপ্টার, আমি তো সবগুলো দেখাতে পারবো না ফ্রিতে, তো আমি এখানে একটা অধ্যায় দেখাচ্ছি। তো প্রত্যেকটা এরকম প্রশ্নগুলো আসলে দেখতে হয়, কেননা প্রশ্নগুলো দেখলে কি হয়, আমরা সেই সম্পর্কে একটা ধারণা থাকে যে আসলে প্রশ্নগুলো কিভাবে আসবে আমাদের পরীক্ষার কেন্দ্রে, ঠিক আছে। আচ্ছা, তো যারা আমাদের থেকে নিতে চাও, হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে, মানে এটা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করলে এই জিনিসগুলো তোমরা অটোমেটিকলি কি আমাদের থেকে পেয়ে যাবা। আসো পরের অধ্যায়, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়টি। তো এখানে প্রথমে আকর্ষণ তন্তু কাকে বলে, ইন্টারফেস কে, ক্রোমোজোম কাকে কে, সাইটোকাইনোসিস কে, অসমোরেগুলেশন কে, তারপর হলো মাইটোসিস কাকে বলে, মিওসিস কাকে বলে, অ্যামাইটোসিস কাকে বলে। আচ্ছা, খ নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পড়তে হবে, জরায়ুর মুখে টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, ক্যান্সার কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো, মানবদেহের টিউমার হওয়ার কারণ কি ব্যাখ্যা করো, কোন কোষ বিভাজনকে সমীকরণী বিভাজন বলা হয় ব্যাখ্যা করো, মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো, ক্রোমোজোমগুলো মাইটোসিসের কোষ বিভাজনের কোন ধাপে সর্বাধিক মোটা ও খাটো হয় ব্যাখ্যা করো, রাসমূলক বিভাজনের দুইটি গুরুত্ব লিখো। তারপর হলো তোমাদের গঘ বা সিকিউ প্রশ্ন, যার জন্য তোমাকে মাইটোসিসের 5টা ধাপ যেটা আছে, মাইটোসিসের 5টা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপের বিবরণ পড়তে হবে এবং উদ্ভিদ টিস্যুটা আঁকতে পারতে হবে। আচ্ছা, তারপর প্রথমে মাইটোসিসের গুরুত্ব, মিওসিস সম্পর্কিত করতে হবে। এখান থেকে পড়লে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এইখান থেকে যে সিকিউ আসবে সেটা তুমি 100% মার্ক পাবা। আর আবারও বলছি, যারা আমাদের থেকে এই পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও, অর্থাৎ থিওরি শিট এবং হলো বিগত সালের প্রশ্নপত্র, এগুলো সব যারা আমাদের থেকে নিতে চাও, মাত্র এক সাবজেক্টের জন্য 100 টাকার বিনিময়ে তুমি আমাদের থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারবা। আর যদি মনে করো যে না আমি 12টা সাবজেক্ট সব নিব, সেক্ষেত্রে তোমরা মাত্র 500 টাকার বিনিময়ে এই জিনিসগুলো আমাদের থেকে নিতে পারো। ইতিমধ্যে তোমরা হয়তো আমাদের ফেসবুকে আসলে এত তো পোস্ট করা সম্ভব না, আমরা কিছু অংশিক পোস্ট তোমাদের দেখিয়েছি যেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আমাদের থেকে জিনিসগুলো নিচ্ছে, এবং আশা করি সেখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা। একটা পরীক্ষা দিলে অটোমেটিক্যালি বুঝতে পারবা যে আসলে এখান থেকে ঠিক কতটুকু কমন আসছে। তো চলো আমরা একটু সামনের দিকে আসবো। এরপরে অধ্যায় নম্বর 4, অধ্যায় নাম হলো জীবনী শক্তি। জীবনী শক্তি থেকে আমরা পড়বো জীবনী শক্তি কি, তারপর ব্রাস ফাইবার কি, তারপর ফসফোরিলেশন কি, C4 উদ্ভিদ কাকে বলে, জৈব মুদ্রা কি, জটিল টিস্যু কাকে বলে, অবাধ শোষণ কাকে বলে, ফটোলাইসিস কি, শ্বসনিক বস্তু কি, C3 উদ্ভিদ কাকে বলে, কিউটিকল কাকে বলে, অ্যাডেনোসিন কি। এই কটা পড়তে হবে ক নাম্বার হিসাবে। খ নাম্বারও সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাকে পড়তে হবে মৌলের শোষণ ক্রিয়ার হার বেশি হয় কেন, তারপর অসমোরেগুলেশন ঘটে কেন ব্যাখ্যা করো, জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব ব্যাখ্যা করো, পাতায় ক্লোরোফিলের আধিক্য সালেকশনের হারের কিরূপ পরিবর্তন ঘটায় ব্যাখ্যা করো, নটে গাছকে অথবা ভুট্টাকে কেন C4 উদ্ভিদ বলা হয়, বা কিছু ক্ষেত্রে নটে গাছ বলে, কখনো বলে ভুট্টা, তো এটাকে C4 উদ্ভিদ বলা হয় কেন, তারপর আখকে কেন C3 উদ্ভিদ বলা হয়, এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন ব্যাখ্যা করো, আখ বা আম গাছের মধ্যে কোন সালেক সংশ্লেষণ হার বা কার সালেক সংশ্লেষণ হার বেশি ব্যাখ্যা করো। এছাড়া বলতে হবে এটিপি কে জৈব মুদ্রা বলা হয় কেন, নিষ্ক্রিয় শোষণ থেকে সক্রিয় শোষণ আলাদা কেন, এটিপি একটি জৈব শক্তি কেন, তারপর সব আলোতে সালেক সংশ্লেষণের সমান হয় না ব্যাখ্যা করো, সবাত অবাত উভয় প্রকার শোষণের প্রথম পর্যায়ে ব্যাখ্যা করো, অণুজীবী অবাধ শোষণ ঘটে ব্যাখ্যা করো, বিকেলবেলা উদ্ভিদ সালেক সংশ্লেষণ হার কমে যায় কেন ব্যাখ্যা করো। ঘ নাম্বার সালেক সংশ্লেষণ প্রক্রিয়া, সালেক সংশ্লেষণের আলোর নির্ভর, জীবজগতে সালেক সংশ্লেষণের গুরুত্ব। মেন কথা হলো সোজা বাংলা হলো এই 4টা টপিক মিলে একটা টপিক, সেটা হলো সালেক সংশ্লেষণ, এবং এইখান থেকে 100% প্রশ্নপত্র আসে, বা এইখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্নপত্র আসে। সবাদ শোষণের সংক্ষিপ্ত বর্ণনা করতে হবে, অবাধ শোষণের সংক্ষিপ্ত বর্ণনা করতে হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের মেন বইও আছে, তোমাদের গাইড যদি থাকে গাইডেও আছে, আবার তোমাদের যদি কোনো টেস্ট পেপার থাকে, টেস্ট পেপার যদি কিনে থাকো টেস্ট পেপারও আছে, অথবা তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে কিছুই নাই, টেস্ট পেপার নাই, ঠিক আছে, তো তারা আমাদের থেকে এই 2টা শিট নিতে পারো। এক হলো আমাদের থিওরি শিট, যেটা আমরা নিজের হাতে দেখতে বসে, আমাদের নিজের হাতে কিন্তু সবকিছু লেখা আছে, এবং তোমার জন্য যা যা দরকার একবারে লাস্ট লেভেল পর্যন্ত তোমার যা যা দরকার সুপার লেভেল পর্যন্ত এখানে লেখা আছে। দেখো
5টা রাজ্য সম্পর্কে যা যা দরকার একেবারে A to Z লেখা আছে। পাশাপাশি বিগত 10 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এখানে প্রথমে আমরা এমসিকিউ দিয়েছি, তারপর আমরা তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন দিয়েছি এবং এমসিকিউর পরে এখানে নিচে দেখো এই যে কিন্তু এমসিকিউর ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে কেন সেই এমসিকিউর উত্তর এটা হইলো। তারপর নিচে ক নাম্বার প্রশ্ন আলাদা আলাদা দেওয়া আছে, খ নাম্বার প্রশ্ন আলাদা আলাদা উত্তর সহ দেওয়া আছে, আবার সিকিউ কিন্তু আলাদা আলাদা ভাবে উত্তর সহ দেওয়া আছে। যারা এই জিনিসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছ তারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে এগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারো। একটি সাবজেক্টের জন্য 100 টাকা এবং সবগুলো সাবজেক্টের জন্য 500 টাকার বিনিময়ে তোমরা আমাদের থেকে এই সবগুলো জিনিস নিতে পারো। এবং আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবা, কারণ এখানে আমরা প্রত্যেকটা টপিক রাখছি, প্রত্যেকটা টপিক এখানে আছে, তো কমন না পাওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা চলো পরবর্তী অধ্যায়ে যাই আমরা। পরবর্তী অধ্যায় 11 জীবের প্রজনন। এখান থেকে প্রথমে ফিটাস কি, অমরা কাকে বলে, ক্লিভেজ কি, অভিশোষণ কাকে বলে, পুষ্পাঙ্ক কি, ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে, মধ্যচ্ছদা কি, দ্বিনিষেক কি, ফুল কাকে বলে, নিউকেমিয়া কি, আকর্ষণ তন্তু কি, তারপর হলো বহির্নিষেক কাকে বলে। আচ্ছা এটা গেল। আরেকটা বিষয় তোমারে বলি যে এই প্রশ্নগুলো যে কোনো জায়গা থেকে পড়ে নিলে কমন পাবে, এটা নিঃসন্দেহে থাকতে পারো। জাস্ট এগুলো পড়ে নিতে হবে একবারে, শুধুমাত্র টেস্ট পরীক্ষা যে কমন পাবে এমন নয়, ফাইনাল পর্যন্ত একবারে নিঃসন্দেহে এই সাজেশন উপরে তুমি চলতে পারো। আচ্ছা তারপরে হলো খ নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, নিয়ত ও অনিয়ত পুষ্পমঞ্জুরির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, বহির্নিষেক থেকে অন্তর্নিষেক পৃথক কেন ব্যাখ্যা করো, দেহত্বককে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন ব্যাখ্যা করো, মানব প্রজননে পিটুইটারি গ্রন্থির গুরুত্ব ব্যাখ্যা করো। প্রশ্নটা ঘুরিয়ে বলো অনেক ক্ষেত্রে, পিটুইটারি গ্রন্থিকে প্রভগ্রন্থ বলা হয় কেন, এটাও বলে অনেক ক্ষেত্রে। সহবাসী উদ্ভিদ ভিন্নবাসী উদ্ভিদ থেকে আলাদা কেন, পেঁপে গাছে নতুন বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। অনিয়ত পুষ্পমঞ্জুরি বলতে কি বোঝায়, ধুতরা ফুলকে কি ধরনের ফুল বলা হয় ব্যাখ্যা করো। তারপরে এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে, যেমন স্বপরাগায়ন ও পরাগায়নের মধ্যে পার্থক্য, ধানের ফুলকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন, পেঁপেকে কোন ধরনের পরাগায়ন ঘটে ব্যাখ্যা করো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা, যে শিমুল ফুলে কি ধরনের পরাগায়ন ঘটে, ফুলের পাপড়ি কিভাবে পরাগায়নে অংশগ্রহণ করে। তো এখানে যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, মানে কেউ কারো থেকে কম গুরুত্বপূর্ণ না। ক খ বা সিকিউ হিসাবে তোমাকে পড়তে হবে ফুলের বিভিন্ন অংশ, যেমন আদর্শ ফুলের 5টি অংশ, তো এই 5টি অংশ তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর তোমাকে পরাগায়ন ভালো করে পড়তে হবে, পুং গ্যামেটোফাইটা, স্ত্রী গ্যামেটোফাইটা এবং নিষেক বা দ্বিনিষেক যেটাকে বলি, এগুলোটা আমাদের পড়তে হবে। আর যারা আমাদের থেকে শীটগুলো নিতে পারছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা ফেসবুক থেকে নিতে যাচ্ছ তাদের কিন্তু আমাদের পেজের বায়োতে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের তো খুব সহজভাবে বলছে যে ইউটিউবের নিচে দেখেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে কথা বলে খুব অনায়াসে এই জিনিসগুলো নিতে পারেন। ঠিক আছে, তো চলো আমরা যাই সামনের দিকে। অধ্যায় 12, অধ্যায় নাম হলো জীবের বংশগতি ও বিবর্ধন। জিন কি, অভিযোজন কি, প্রকরণ কি, তারপর হলো লোকাস কি, অলিল কি, মিউটেশন কি, কালার ব্রাইটনেস কি, বংশগতি কি, এক্সপ্যান্ট কি। খ নাম্বার হিসেবে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো পড়তে হবে আপনাদের। তো এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তাহলে লাগবে, আর কিছু লাগবে না। লাস্ট প্রশ্ন হলো ডিএনএ, মেন্ডেলিপের এইটা, মানে মেন্ডেলিপের এইটা যদি 100% দেওয়া যায় 100%, কালার ব্রাইন্ডস, তারপর থ্যালাসেমিয়া এটাও। ঠিক আছে, তো এখানে আসলে প্রতিটাই গুরুত্বপূর্ণ, ডিএনএও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, বাট মেন্ডেলিপের পরীক্ষাটা একটু বেশি আসে। কালার ব্রাইন্ডস বা থ্যালাসেমিয়া এটা আসলে গয় আসে, আর এই দুটো মিলে ঘয় আসে, অনেক ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণও আসে। আর পরবর্তী অধ্যায় নাম্বার 13, জীবের পরিবেশ। তো এখান থেকে ডাইবেক কি, শরীরবিদ্যা কি, প্রাকৃতিক বিভাজন, তো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বা। লাস্ট বলে যাচ্ছি তোমাদেরকে, যাদের কাছে এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পাচ্ছ না বা এই প্রশ্নগুলো নাই তোমাদের কাছে, তাদেরকে বলবো আমাদের সাজেশনগুলো নিতে পারো। আশা করি এখান থেকে তোমরা একবারে ফাইনাল পরীক্ষার পর্যন্ত একবারে ফুল একটা প্রিপারেশন নিতে পারবা এবং টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ কমন পাবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সব পরীক্ষার জন্য অনেক সুন্দর হোক। আসসালামু আলাইকুম।